মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মিস্টার পিটার হেগসেথ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন যে সকল বড় বড় ঘাঁটি রয়েছে তার শীর্ষ কর্মকর্তাদের বা সামরিক কর্মকর্তাদের ডেকেছেন একটি নজিরবিহীন মিটিংয়ের জন্য। বন্ধুরা, মার্কিন এই প্রতিরক্ষামন্ত্রী আসলে কী কারণে শীর্ষ জেনারেল বা অ্যাডমিরালদের ভার্জিনিয়ার কন্টেকিতে এক বড় ধরনের বৈঠক বা জরুরি বৈঠকের জন্য তলব করলেন? বন্ধুরা, পিছনের ব্যাপারগুলো যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এটি নজিরবিহীন ঘটনা। গত কয়েক দশকের মধ্যে এমন ধরনের ঘটনা ঘটেনি। আসলে ব্যাপারটা কি? ইউরোপ এবং আপনার ন্যাটোর সাথে কি রাশিয়ার বড় ধরনের কোনো সংঘর্ষের একটি সূত্রপাতের পূর্বাভাস, নাকি নতুন ধরনের কোনো নিরাপত্তা ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র এমনভাবে নিজেদের সাজাচ্ছে যে কোনো আগত হুমকি বা প্রতিরক্ষা সক্ষমতার ব্যাপারে নতুন ধরনের কোনো আক্রমণের পদ্ধতিগত অবস্থান তারা গড়ে তুলতে চাইছে? এই নজিরবিহীন মিটিংয়ের ডাক এমন সময় এলো যখন মিস্টার ভ্লাদিমির পুতিন ইউরোপকে জ্বালিয়ে মারছে। অর্থাৎ প্রতিনিয়ত তারা ইউরোপকে পোক দিচ্ছে, খোঁচাখুচি করছে। কখনো আত্মঘাতী ড্রোন, কখনো এস্তোনিয়ার আকাশে চিরে সুপারসনিক যুদ্ধ বিমান ছুটে যারা ন্যাটোর যে কোনো আকাশ পরিসীমা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তার কিছুই করতে পারেনি। এই ধরনের আত্মঘাতী ড্রোনের পাশাপাশি পোল্যান্ডের অভ্যন্তরে সরাসরি ড্রোন হামলা, সুপারসনিক যুদ্ধ বিমান ড্রোন হামলা এবং ইতিমধ্যে নেদারল্যান্ডসের এয়ারফিল্ডের পাশে রহস্যজনক ড্রোনের উপস্থিতি, সামগ্রিক ব্যাপারগুলো ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে একেবারে টালমাটাল করে দিয়েছে। আর এই সকল নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে ন্যাটো বড় ধরনের কোনো পদক্ষেপের বাইরে মুখ দিয়েই বেশি করেছে। যদিও ন্যাটো এক্ষেত্রে স্পষ্টতই বলতে পারবে যে পোল্যান্ডের অভ্যন্তরে রাশিয়া যে আত্মঘাতী হামলা চালিয়েছিল তার অধিকাংশ ড্রোন ন্যাটোর যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। এটাকে যদি আমরা একটা হামলা ধরি তাহলে আর্টিকেল 5 অনুযায়ী রাশিয়ার অভ্যন্তরে তাদের পাল্টা হামলা চালাতে হবে। এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন থেকে শুরু করে নেদারল্যান্ড এবং পার্শ্ববর্তী যে সকল ন্যাটো অধিভুক্ত ইউরোপীয় প্রতিবেশী রাশিয়ার দেশগুলো রয়েছে তারা এখন প্রচণ্ড রকমের ভয়ে রয়েছে এবং এই ভয় তাদের এতটা তটস্থ করে ফেলেছে যে তারা বলতে বাধ্য হয়েছে, বিশেষ করে ন্যাটোর অন্যতম সদস্য রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র বেলারুশ, যেখানে রাশিয়ার পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করা হয়েছে গত বছর এবং সেখানে নাকি জিরকন হাইপারসনিক মিসাইলও মোতায়েন করা হয়েছে। বন্ধুরা, ব্যাপারগুলো কী নির্দেশ করে? এটিকেও আপনি রাশিয়ার মূলত যার ভূখণ্ড থেকে আলাদা করে ভাবতে পারবেন না। আর তার অন্যতম প্রতিবেশী পোল্যান্ড স্পষ্টতই ঘোষণা দিয়েছে এরপরে যদি রাশিয়ার যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করে অথবা তাদের অন্য কোনো আকাশসীমা লঙ্ঘন করে তাহলে রাশিয়া সেই যুদ্ধবিমানকে শুট ডাউন করা হবে। ইউরোপীয় ইউনিয়নের থেকে কঠোর বার্তা এসেছে। ইউরোপীয় ইউনিয়ন বলে দিয়েছে যে তাদের ইউরোপীয় মিত্রদের বা ইউরোপীয় ইউনিয়নের কোনো আকাশসীমা যদি লঙ্ঘন করে রাশিয়ার যুদ্ধবিমান বা ড্রোন অথবা যে কোনো সামরিক যান তাহলে সেটিকে শুট ডাউন করে নামানো হবে। এই ধরনের ইঙ্গিত যে কোনো একটি দুর্ঘটনা থেকে বড় আকারের ফুল স্কেলের যুদ্ধ তৈরি করতে পারে। আর এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে ভূমিকা কী হবে? বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে যেটি জানানো হচ্ছে বা যেটি মোটামুটি জানা গেছে সেটি হচ্ছে এই ধরনের মিটিংয়ের কয়েকটি স্ট্র্যাটেজিক উদ্দেশ্য থাকতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি পরিপূর্ণভাবে টালমাটাল এবং ইরান তার পারমাণবিক অগ্রগতিকে পরিপূর্ণভাবে এগিয়ে নিচ্ছে এমন ধরনের খবর পাওয়া গেছে। ইরান যদি কোনোভাবেই তার পারমাণবিক কার্যক্রম বন্ধ না করে তাহলে ইসরায়েল ওত পেতে রয়েছে ইরানের অভ্যন্তরে হামলা চালানোর জন্য। তাহলে মধ্যপ্রাচ্যের পশ্চিমা যে সকল ঘাঁটিগুলো রয়েছে, বিশেষ করে মার্কিন ঘাঁটিগুলো, পরবর্তীতে যদি ইরানের অভ্যন্তরে আমেরিকা হামলা পরিচালনা করে তাহলে এই ঘাঁটিগুলোকে মূলত টার্গেট বানাবে ইরান। আর সেক্ষেত্রে ইরান দ্রুততার সহিত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের চেষ্টা করছে এবং সেক্ষেত্রে তারা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে এবং যত সময় যাচ্ছে ততই তারা রাশিয়া এবং চীন থেকে প্রয়োজনীয় স্ট্র্যাটেজিক বা কৌশলগত সমরাস্ত্র ডেলিভারি পাচ্ছে। পুরো ব্যাপারগুলোর মধ্যে ইরান আবার এক কাণ্ড ঘটিয়ে বসেছে। তাদের বক্তব্য মতে যদি কেউ হামলা পরিচালনা করে, বিশেষ করে F-35 লাইটনিং 2 অথবা ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো, সেক্ষেত্রে তারা এক্ষেত্রে S-400 এবং চীনের নির্মিত HQ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেট আপের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটো যে ব্যাপারটি বলতে পারে বা করতে পারে তা হচ্ছে রাশিয়া এবং ইরানের মধ্যে যে কৌশলগত সামরিক সম্পর্ক রয়েছে, যেখানে মূলত একটা ব্যাপার এখানে নিশ্চিতভাবে বলা যায় তা হচ্ছে ইরানকে তারা এই অত্যাধুনিক প্রযুক্তির স্ট্র্যাটেজিক সামরিক সমরাস্ত্র দিচ্ছে এবং স্ট্র্যাটেজিক সামরিক সমরাস্ত্রের পাশাপাশি আপনার ইরান রাশিয়াকে তাদের স্ট্র্যাটেজিক যে সকল কৌশলগত আত্মঘাতী ড্রোন এই প্রযুক্তি দিয়েছে মনের মতো করে বানাচ্ছে রাশিয়া। এখন শুধুমাত্র রাশিয়া তাদের প্রতিপক্ষ নয়, তাদের অন্যতম প্রতিপক্ষ বা দ্বিতীয় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে ইরান। সুতরাং ইউরোপ এখন শুধু রাশিয়াকে মোকাবেলা করলে হবে না, তার সাথে একটি দ্বিতীয় ফ্রন্ট হিসেবে ইরানকেও মোকাবেলা করতে হবে।
আর এরই মধ্যে মিস্টার পিটার হেগসেথ যে তাদের বৃহত্তর শীর্ষ জেনারেল এবং অ্যাডমিরালদের ভার্জিনিয়ার কোয়ান্টিকিতে জরুরি বৈঠকে ডেকেছেন। সেখানে মূলত তারা আলাপ করতে চাচ্ছে তাদের এনডিএস বা ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি নিয়ে। বন্ধুরা, তাদের কৌশলগত ডিফেন্স স্ট্র্যাটেজি কী হবে বা জাতীয় কৌশলগত ডিফেন্স স্ট্র্যাটেজি কী হবে সেটি নিয়ে মূলত সকল শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে এই ডিফেন্স আলোচনা হতে পারে। এবং সেখানে বিভিন্নভাবে যেটি জানা গেছে, আন্তর্জাতিক যে মূলত তাদের নিজেদের সিকিউরিটি নিয়ে তারা বেশি রকমের কনসার্ন এবং এটিকে এবার অগ্রাধিকার দেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র যদি নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামগ্রিক নিজেদের নিরাপত্তা বিষয়গুলো নিয়ে বা আপনার যে অভ্যন্তরীণ ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করে, তাহলে ন্যাটোর প্রতি কি তাদের দায়বদ্ধতা কমে যাচ্ছে? আমি অনেকবার বলেছি বন্ধুরা, গ্লোবাল স্ট্র্যাটেজিক সিস্টেমে মূলত আমেরিকা এখন ইউরোপ বা অন্যদের চেয়ে নিজেকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান তারা ধরে নিয়েছে এখন আর ইউরোপ না, এখন তাদের মধ্যপ্রাচ্যে অবস্থান শক্তিশালী করা হচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের অন্যতম একটি কৌশলগত ব্যাপার। আর এক্ষেত্রে ইসরায়েলকে সামনে রেখে মধ্যপ্রাচ্যের পুরো যে সকল দেশগুলো রয়েছে, বিশেষ করে প্রভাবশালী মুসলিম দেশগুলো, সেগুলো যেন অন্য কোনো বলয়ে যেতে না পারে, তাদের দুই ধরনের একটি চাপে রাখে। একটা হচ্ছে ভয়, অর্থাৎ তোমরা যদি এখান থেকে ছুটে যেতে চাও ইসরায়েলের হামলা তোমাদের জন্য অবধারিত। আর একটা হচ্ছে আপনার ভূকৌশলগত অবস্থানের দিক দিয়ে আর্থিক সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে এবং অস্ত্র বিষয়ক সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে তোমাদের চীন এবং রাশিয়া ভালোভাবে দিতে পারবে না। অর্থাৎ ইউক্রেন ইউরোপের চেয়ে এই মুহূর্তে তাদের মনোযোগ হচ্ছে পশ্চিমা বলয়ের, যেটি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বা পেন্টাগনের, সেটি হচ্ছে বিশেষ করে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের, সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের বুকে। অর্থাৎ যে সকল প্রভাবশালী দেশগুলো রয়েছে তাদের এমনভাবে হাতে রাখা, প্যালেস্টাইন থেকে শুরু করে ইরানের অভ্যন্তরে ইসরায়েল যাই করুক না কেন, এটি নিয়ে তোমাদের মাথা ব্যথার দরকার নাই, তোমাদের টুকুন তোমরা বুঝে নাও। বন্ধুরা, এখন যে বাস্তবতা এখানে দেখা দিচ্ছে তা হচ্ছে ন্যাটোর প্রতি দায়বদ্ধতা কমে যাওয়া, ইউরোপের প্রতি কমিটমেন্ট চলে যাওয়া বা কমে যাওয়া, অথবা ইউক্রেনের প্রতি তাদের কমিটমেন্ট কমে যাওয়া, রাশিয়া বর্তমান যে আচরণ করছে পুরো ইউরোপ এবং ইউক্রেনের প্রতি, যদি একটু ভালো আচরণ করতো রাশিয়া মূলত আমেরিকাকে একেবারে নির্দ্বিধায় তাদের পক্ষে পেত। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো বা তার কথায় এক বিন্দুও ছাড় দেয়নি মিস্টার ভ্লাদিমির পুতিন, তাই তার মনোক্ষুণ্ণ এবং রাশিয়ার প্রতি সে এক প্রকার বিরক্ত। তবে এই বিরক্ত তাকে সরাসরি কোনো যুদ্ধের মাঠে ঠেলে দেবে না, অর্থাৎ রাশিয়ার সাথে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো সংঘাতে জড়াতে চায় না। বন্ধুরা, এটি ইউক্রেন এবং ইউরোপের জন্য একটি নিরাপত্তাহীনতা এবং তাদের চরম একটি উদ্বেগের কারণ হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র কেন ন্যাটোর অভ্যন্তরে এত বড় ধরনের বা বেশি পরিমাণে সক্রিয় হচ্ছে না? বন্ধুরা, তাদের ডিফেন্স স্ট্র্যাটেজি কী হবে সম্ভবত এই ব্যাপারে আলোচনার জন্য ডাকা হতে পারে এবং প্রতিনিয়ত রাশিয়া কর্তৃক ইউরোপের বা ন্যাটোর ঘাড়ে নিঃশ্বাস ফেলার ক্ষেত্রে তাদের পরবর্তী কৌশলগত পদক্ষেপ কী হতে পারে। রাশিয়ার সাথে কি তারা একটি সর্বময় যুদ্ধে যাবে? ভ্লাদিমির পুতিন যে সকল ইউরোপীয় দেশ ইউক্রেনকে সহায়তা করছে, এখন তাদের প্রতি এক প্রকার শূন্য দৃষ্টি পড়েছে তার। বন্ধুরা, এই সকল দেশগুলোকে তিনি এখন ইউরোপের অভ্যন্তরে শান্তিতে থাকতে দিবেন না যারা ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে থাকে। পুরো ব্যাপারটি হয়তো পরবর্তীতে আমরা জানতে পারবো যে মিস্টার পিটার হেগসেথের এই বৃহত্তর আলোচনার আসলে কী কী এজেন্ডা ছিল। বন্ধুরা, মার্কিন সামরিক এজেন্ডা হয়তো অনেক কিছুই বদলে দিতে পারে বিশ্বের বুকে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।